আসসালামু আলাইকুম। মান্যবর সভাপতি বন্ধু আর রাজি, আমাদের উপস্থিত দুই উপাচার্য, আমার বন্ধু আরিফ খান এবং কবি ইমরান মাহমুদ সহ আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমাদের আলোচনার বিষয় আবুল মনসুর আহমদ, কিন্তু আমাদের তার পটভূমি হচ্ছে গণ অভ্যুত্থান 2024। এখন দুই কুল রক্ষা করতে গিয়ে দুটোই হারাতে পারি, সেই জন্য আমি আগে আবুল মনসুর আহমদ নিয়ে আলোচনা করি। আপনারা জানেন আবুল মনসুর আহমদ সাহেব একজন লেখক ছিলেন। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছেন, তিনি রাজনীতিবিদও ছিলেন। রাজনীতিবিদের অতিরিক্ত তার যে সাহিত্যকর্ম, তার জন্য তিনি অন্যান্যদের মধ্যে কবি নজরুল ইসলামের প্রশংসা লাভ করেছিলেন। তার একটা গল্পের বই বেরিয়েছিল 30-এর দশকে, নাম ছিল আয়না। ওটার ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তার নাম দিয়েছিলেন আয়নার ফ্রেম। আমরা আজকে আলোচনা করছি আবুল মনসুর আহমদ। হ্যাঁ, আবুল মনসুর আহমদ সাহেবের ফ্রেম হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। আপনারা চিন্তা করতে পারেন এই গণ অভ্যুত্থানের সঙ্গে 2024 সনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তার কোনো সম্পর্ক কি আসলে আছে, নাকি এটা আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ থেকে আরোপ করা হয়েছে? এটা ভাবতেই পারেন। আবুল মনসুর আহমদের আরেকটা পরিচয় আছে যে তিনি অসাধারণ স্মৃতিকথা লিখেছেন। আমাদের দেশে বড় রাজনীতিবিদ যারা ছিলেন, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি আত্মজীবনী লিখে যাননি, অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। মৌলানা ভাসানী অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তাদের বক্তৃতা, বিবৃতি এবং সংবাদপত্রে, তাদের পত্রিকায় প্রকাশিত যাকে বলা হয় বক্তৃতার বিবরণী থেকে তাদের জীবন কাহিনী আমাদেরকে সংকলন করতে হবে। কিন্তু আবুল মনসুর আহমদ যে অসাধারণ একটা আত্মজীবনী প্রকাশ করেছেন, আমি বলবো আত্মজীবনী কিন্তু 2 খণ্ডে। উনি নিজেই লিখেছেন, তিনি ব্যক্তিগত জীবন কাহিনীটা আগে প্রকাশ করেননি। তার রাজনৈতিক জীবনের কাহিনী, যেটাকে আমরা বলি স্মৃতিকথা, সেটা 1968 সনে তিনি প্রকাশ করেন। এটা লিখতে তিনি শুরু করেছিলেন আইয়ুব খান 1958 সনে ক্ষমতা আসার পর এদেশের রাজনীতিবিদদের অনেককে কারারুদ্ধ করেছিলেন। আবুল মনসুর আহমদ ছিলেন তাদের একজন। আপনারা জানেন তিনি 50-এর দশকে 1954 সনের নির্বাচনের পর যে বাংলাদেশের কিছু কিছু মানুষ পাকিস্তানের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন, সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই মন্ত্রিসভায় আবুল মনসুর আহমদ ছিলেন শিল্প বিষয়ক মন্ত্রী। এবং সরওয়ার্দী সাহেব কখনো বিদেশে গেলে ছুটিতে আবুল মনসুর আহমদকে প্রধানমন্ত্রীত্বের ভার দিয়ে যেতেন। মানে তিনি রাজনীতিবিদ হিসেবেও কেউ কেটা একজন ছিলেন, খুব ছোটোখাটো বলা যাবে না। কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে, মানে আইন পড়েছিলেন, কিন্তু আইন ছিল তার দ্বিতীয় পেশা। যেমন কলকাতায় সাংবাদিক জীবন শুরু করে তিনি কবি নজরুল ইসলামের সাথেও পরিচিত হয়েছিলেন। তারপরে যে কোনো কারণে কলকাতার সাংবাদিক জীবনে যখন সংকট দেখা দিয়েছে, তখন তিনি ওকালতি করার জন্য ময়মনসিংহে ফিরেছেন। তিনি আসলে খাঁটি ময়মনসিংহা লোক, এবং তার গদ্য লেখার মধ্যে তিনি মাঝে মাঝে ময়মনসিংহের স্থানীয় শব্দ ঢুকিয়ে দেওয়া আপ্রাণ চেষ্টা করেছেন। আমি কোনো লোক সম্পর্কে যখন বক্তৃতা করি, তাকে নির্জলা প্রশংসা করতে পারি না, প্রশংসার মধ্যে কিছু কিছু পানি ঢেলে দিতে হয়। আবুল মনসুর আহমদের অনেক সাধনা সফল হয়েছে, অনেক স্বপ্ন এখনো অপরিপূর্ণ আছে, কিন্তু অনেক প্রচেষ্টা এখনো লোকের দৃষ্টি আকর্ষণ করে নাই। তিনি একটা নিজস্ব গদ্য রীতি নির্মাণ করতে চেয়েছিলেন। আমি যে 3টা হচ্ছে আবুল মনসুর আহমদের আয়নার প্রেম: সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ। পরিশেষে আমি বলবো তার লেখা যে স্মৃতিকথা, সেগুলো আমাদের সকলের জন্য অবশ্য পাঠ্য হওয়া উচিত। প্রথম স্মৃতিকথার নাম তিনি 10 বছর ধরে লিখে এটা প্রথম প্রকাশ করেন। 1959 সনে শুরু করেন এবং 1968 সনে প্রকাশ করেন। তখনও এদেশ পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তান। বইটার নাম ছিল আমার দেখা রাজনীতির 50 বছর। তো সেটা তিনি কি লিখেছেন, একটা বড় বইয়ের তো সারমর্ম করা যায় না। সৌভাগ্য বিষয় আমাদের, এটা আলাদা বই আকারেও পাওয়া যায়। সম্প্রতি মানে গত কয়েক দশকে আবুল মনসুর আহমদের রচনাবলী 4 খণ্ড প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। আরও 1 খণ্ড প্রকাশিত হবে বলে ইমরান মাহফুজ জানিয়েছেন, সেটা এখন মুদ্রণরত আছে। এই রচনাবলীর 3 নম্বর খণ্ডেও আমার দেখা রাজনীতির 50 বছর আছে। এইটার আমি শুনেছি ইংরেজি অনুবাদও হচ্ছে। এইটার অনেক ভূয়সী প্রশংসা শোনা যায়।
পশ্চিম বাংলার যারা বিখ্যাত দার্শনিক গবেষক আছেন, পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, আমি এদের সকলকে দেখেছি এটা নির্জলা প্রশংসা করতে। কারণ বাঙালি মুসলমান বলে যে একটা জনগোষ্ঠীর নাম শোনা যায়, এটাকে তিনি ওই বইয়ের মধ্যে জনপ্রিয় করেছেন, এটাকে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক বর্গ বা ক্যাটেগরিতে পরিণত করেছেন। বাঙালি মুসলমান প্রথমে মনে হলো এটা গুজব, বাঙালি মুসলমান বলার দরকার কি, বাঙালি বলে কি যথেষ্ট নয়, অথবা শুধু মুসলমান বলে কি যথেষ্ট নয়। আমরা বলছি পৃথিবীতে যদি মানুষকে দুভাগে ভাগ করেন, মুসলমান আর অমুসলমান, সেই হিসেবে যার যে সমস্ত মুসলমান তাদের একটা বৃত্ত হয়, আর বাঙালি এবং অবাঙালি করলে কিছু মানুষ বাঙালি কিছু মানুষ অবাঙালি। পৃথিবীর মানুষকে দুভাগে ভাগ করতে পারেন, যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখে নাই। বিল ক্লিন্টন বলেছিলেন না, মানুষকে নানাভাবে ভাগ করা যায়। তা যারা যুগপৎ বাঙালি এবং মুসলমান তাদেরকে বাঙালি মুসলমান বলা হয়। 1971-এর মুক্তিযুদ্ধের পর আমাদের মধ্যে এমন একটা চল হয়েছিল যে বাঙালি বললেই তো যথেষ্ট, মুসলমান কথা বলাটা তখন খুব একটা উপাদেয় ছিলেন অন্ত কয়েক বছর, 75 পর্যন্ত। এই জিনিসগুলো আপনারা সকলেই জানেন, আমি পুনরাবৃত্তি করছি না। আবুল মনসুর আহমদের বইটার মধ্যে দেখা গেল কেন বাঙালি মুসলমানেরা পাকিস্তানের পক্ষে গিয়েছিল। তার জীবনীটা আপনারা একটু করে দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশ হওয়ার পর আমাদের অনেকের মনে হয়েছিল যে পাকিস্তান হওয়াটা একটা ভুল হয়েছিল। নিঃসন্দেহে আমাদের উপাচার্য মহোদয় যেমন বলেন আমাদের অভিজ্ঞতা নাই বলে আমরা কিছু ভুল করছি, সেরকম কোনো কিছু ভুল হয় না এটা বলার উদ্দেশ্য নয়। কিন্তু মোটা দাগে যদি বলি, বাঙালি মুসলমানরা যে পাকিস্তানে যোগ দিয়েছিলেন তার ভুলটা কোথায় এবং তার শুদ্ধটা কোথায় এটা তো দেখাতে হবে। আবুল মনসুর আহমদ সেই কাজটা করেছেন। যারা জিনিসটা বুঝতে চান, এই বইয়ের নাম হতে পারত পাকিস্তান প্রতিষ্ঠা, এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বঞ্চনার ইতিবৃত্ত। বাঙালি মুসলমান কি আশা করেছিল? আশা করেছিল যে এদেশে অধ্যাপক কামাল উদ্দিন ঠিকই বলেছেন যে ব্রিটিশ শাসনের শেষ 100 বছর, বা বলতে গেলে 90 বছর, অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন আমাদের মা হয়ে আসলেন তখন থেকে আমরা যে শাসন ব্যবস্থা পেলাম, সেইটার বিরুদ্ধে সংগ্রামটা কিসের ছিল? একটা জাতি বা জনগোষ্ঠী আকারে আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছিলাম। সকলে মনে করেন ভারতবর্ষ এক জাতি। ভারতবর্ষ যে এক জাতি নয় তার দুইটা প্রমাণ আপনারা নগদ দেখতে পারেন। ভারতবর্ষে যেটাকে বলা হয় ভারতীয় জাতীয় মহাসভা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1925 সনে তিনি মারা যান। তার কিছু আগে তার একটা আত্মজীবনী বেরিয়েছিল, ইংরেজি নামটা খুব মজার, এ নেশন ইন দ্য মেকিং, মানে যে জাতি এখনো জাতি হয় নাই, এখনো নির্মাণরত আছে জাতি, নির্মাণাধীন। আপনাদের বোধহয় অতীশ দীপঙ্কর হলের মতো যেটা নির্মাণাধীন জাতি। ভারতবর্ষ একটা জাতি হয়ে ওঠে নাই, তার দুটো কারণ। ভারত একটা জাতি হিসেবে গড়ে উঠতে যে বাধাগুলো আছে তার এক নম্বর হচ্ছে ভারত অতীতে কোনোদিন এক জাতি ছিল না। কিন্তু কোনোদিন অতীতে এক জাতি না থাকলে এক জাতি হওয়া যেমন কোনো কথা নাই, তাহলে মানুষের ইচ্ছা শক্তি গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি গড়ে তোলার জন্য মানুষের স্বার্থ বুদ্ধিও থাকতে হবে। মানুষ কোন স্বার্থে? ভারতীয় সাহিত্য বলে কোনো সাহিত্য নাই। ভারতে অনেক সাহিত্য আছে, সংস্কৃত সাহিত্য সম্ভবত প্রাচীন। ভারতে ফার্সি আছে, উর্দু আছে, হিন্দি আছে, তামিল আছে, তেলুগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, কর্ণাটিকা আছে, বাংলা আছে। মানে ভারতে এরকম এখন অফিসিয়াল রাষ্ট্রভাষা হিসেবে ভারতে 22 থেকে 23টি ভাষা স্বীকৃতি পেয়েছে। কিন্তু অফিসিয়ালের বাইরেও 500-এরও বেশি ভাষা আছে। আমি শুধুমাত্র চাটগাঁয়া ভাষার মতো ভাষার কথা বলছি না, উপভাষা নয়, যে ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তেমন ভাষায় ভারতে 23টা, এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হলেও লিখিত রূপ আছে এমন ভাষাও 500-এর মতো। তাহলে সেখানে ভারতীয় সাহিত্য বলে বলতে হবে সবসময় বহু বচনে বলতে হবে, ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো বাংলাদেশ সেদিক থেকে আশ্চর্য রকমভাবে ভালো। বাংলাদেশের সকলেই বাংলায় কথা বলেন, এটা আমার বক্তব্য নয়, কিন্তু 99 জন লোক বাংলায় কথা বলেন। এইরকম বৈশিষ্ট্য খুব কম দেশেরই আছে। সেই জন্য আমাদের মনে অহংকার হয়েছিল যে আমরা সবাই বাঙালি। কিন্তু তার মধ্যেও আপনারা দেখেন আমাদের তৎকালীন নেতারা বড় একটা ভুল করেছিলেন। বাঙালি অবাঙালি সবাই মিলে, হিন্দু মুসলমান অথবা মুসলমান ও মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশের জনগণ। আচ্ছা, আমরা সবাই বাঙালি না বলে বাংলাদেশের জনগণ বলে কি বড় ভুল হয়? ভুল হয় না। রাষ্ট্র এভাবে একটা জাতি হয়ে উঠতে হয়। জাতি জিনিসটা আসমান থেকে নাজিল হয় না, এটা মাটি থেকে উদ্ভূত হয়। এবং তাকে কুমার যেমন মাটির
ঠেলা নিয়ে তরল করে তা থেকে কলস বানান, ঘোড়া তৈরি করেন, জাতীয় সেভাবে তৈরি করার একটা ইতিহাসের ব্যাপার। এটাগুলো জাতির একটা ইতিহাস আছে। 1920 সন নাগাদও যদি ভারত একটি জাতি না হয়ে ওঠে, এখনো নির্মাণাধীন থাকে, আমাদের বলতে হবে 2024 সনেও ভারত এখনো সেই নির্মাণাধীন প্রক্রিয়া শেষ হয়নি। কিন্তু তারপরেও বলা হচ্ছে ভারতে যারা এখন বাঙালি আছেন, আবুল মনসুর আহমদ সেটা আলোচনা করেছেন যে তারা এখন ভারতীয়, মানে ভারতীয় নাগরিক। কিন্তু বাংলাদেশের জনগণকে ইতিহাস এমন একটা কর্তব্য দিয়েছে, তারা হচ্ছে বাঙালি জনগণের রাষ্ট্র, যেখানে বাঙালি জনগণ শতকরা 99 জন। কিন্তু তারপরেও বাঙালি জনগণের যে বিনয়, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে বাঙালি না বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী। এটা শাসনতান্ত্রিক ব্যাপার। কিন্তু যে সমস্ত সরকার, যেমন বিগত যে সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে, মানে অজ্ঞান অবস্থায় আবুল মনসুর আহমদের পরবর্তীকালের ভাব শিষ্য বলতে হয়, বদরুদ্দিন উমর সাহেবের উক্তি দিয়ে বলছি। আবুল মনসুর আহমদের কলিগ ছিলেন আবুল হাসিম। তো তারা যে যুগের নেতা, লক্ষণে আমরা কিন্তু অন্য অনেক পরের যুগের মানুষ, ইতিহাসে 100 বছর কম সময় নয় আমাদের দেশের জন্য। আবুল মনসুর আহমদের জন্ম 1898, তিনি 1929 সনে একটা সংগঠন গঠন করেন। আমি তার পারিবারিক বৈচিত্র্যের কথা আপাতত বাদ দিচ্ছি। তার পরিবারের পূর্বপুরুষরা, তার দাদারা, দাদারা, এরা বড় বড় আন্দোলন করেছেন, জিহাদ আন্দোলন করেছেন। এরা হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনে শেষ হয়েছিলেন। তার দাদার নামের সাথে ফরাজি লিখত। এমনকি আবুল মনসুর আহমদ বাল্যকালে ফরাজি নাম লিখতেন। আল জামি তার নাম ছিল, আমাদের আল রাজির মতো। কিন্তু আল জামিটা অনেক কেটে দিয়েছেন পরে, জামি কিন্তু খন্দকারটা কিন্তু কেটে দিয়েছেন, রাজি রেখেছেন। মানুষ নাম একটু করে বদলায়। এটাও জাতির জাতি হওয়ার মতো আমরা নিজেরা নির্মাণ করি। আমাদের জীবন খানিকটা স্বনির্মিত। আমরা নিজেদের নাম মা বাবার কাছ থেকে পাই বটে, পরে কেউ খন্দকার ছেটে দেই, কেউ খান যোগ করি। আকবর আলী খান সাহেব বলেছেন বাংলাদেশের 2 ধরনের খান আছে। আমি আরো বহু রকমের চিনি। এক ধরনের খান হচ্ছে যারা পাঠানদের উত্তরসূরি, বিশেষ করে ময়মনসিংহে যাদের বেশি বসবাস, নেত্রকোনা পর্যন্ত চলে গেছে, হয়তো আরিফ খান তাদেরই একজন। আবার এই নেত্রকোনা কিশোরগঞ্জের আরেক দল লোক খান উপাধি গ্রহণ করেছে, যারা আগে ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণরা যখন মুসলমান হন, তখন তার জাতীয় আভিজাত্য বজায় রাখার জন্য তাদের হয়তো সৈয়দ তো আর নিতে পারে না, খান উপাধি গ্রহণ করে। আকবর আলী খান তাদের একজন। ওনারা ব্রাহ্মণবাড়িয়া চলে আসছেন খান নাম নিয়ে। তো যা হোক, আবুল মনসুর আহমদ তার নাম ফেলে দিয়েছিলেন অনেকগুলি। এই ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি ছিল? জমিদার বাড়িতে একটা সন্তান হয়েছে, আপনার কৃষককে তার জন্য একটা আলাদা সেচ দিতে হবে। এটা হলো সন্তান জন্মের জন্য তার যে খরচ হবে, সেই খরচ দিতে হবে। তারপরে ওখান থেকে পুকুর থেকে পানি আনতে গেলে, গোসল করতে, তাকে আরেকটা পানির কর দিতে হবে। আবওয়া বলে আরবি শব্দ। এইগুলির বিরুদ্ধে আন্দোলন শুরু যারা করেছিলেন, তাদের একটা সংগঠিত কৃষক আন্দোলনের নাম ছিল বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফরায়েজি। ফরায়েজির নাম হয়েছিল, ওরা বলে আমরা এই শত্রু কবলিত দেশে ইসলাম ধর্মের যেগুলি ফরায়েজি বিধান, মানে ফরজ বিধান, শুধু সেগুলি পালন করব। এটা এক ধরনের কিন্তু বিদ্রোহ। বিদ্রোহ মানে আমি তোমাকে প্রত্যাখ্যান করব, বয়কট, তোমার অধীনে অন্য কাজ করব না। সেই জন্য এইভাবে নামটা উৎপত্তি হয়েছে। আপনারা জানেন হাজী শরীয়তুল্লাহ, এই জন্য আমরা তাকে নেতা মনে করি। ময়মনসিংহ এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তো সেই স্মৃতি বাল্যকাল থেকে আছে। 1911 সন থেকে আবুল মনসুর আহমদ স্কুলে এই বিদ্রোহ করেছিলেন। তার জীবন কাহিনী পড়লে দেখবেন তিনি পরে বাংলাদেশ হওয়ার পর তার আত্মস্মৃতি প্রকাশ করেছিলেন, যেটা তার আত্মজীবনের ব্যক্তিগত অংশ। এই দুটো যদি একসাথে আপনারা পড়েন, এখন তার রচনাবলী 3য় এবং 4র্থ খণ্ডে পাওয়া যাবে। আমার দেখা রাজনীতির 50 বছর এবং আত্মস্মৃতি, তাতে আমাদের গত 100 বছরের রাজনীতির মোটামুটি একটা পরিষ্কার চলচ্চিত্র পাওয়া যায়। তা আমি আপনাদের বলবো, আবুল মনসুর আহমদের চিন্তা বোঝার জন্য এই পটভূমিটা মনে রাখা। 1929 সনে তিনি কি করলেন, আরো কয়েকজন বন্ধু নিয়ে তিনি কলকাতাতে সাংবাদিকতা করেছেন। নবযুগ পত্রিকাটা প্রথম প্রকাশ করেন নজরুল ইসলামরা, এবং তার প্রবর্তক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। নজরুল তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে ওই সময় কাজ করার সময় স্মৃতিকথা লিখেছেন কমরেড মুজাফফর আহমেদ। কাজী নজরুল স্মৃতিকথাতে দেখবেন নজরুল ইসলাম কথায় কথায় ছন্দ দিয়ে সংবাদপত্রে হেডলাইন লিখতে পারতেন। সাংবাদিকতার ছাত্রদের জন্য এটা খুব শিক্ষণীয় বিষয়। যে আড্ডা দিচ্ছেন তো আড্ডা দিচ্ছেন, চায়ের পর চা আসছে, কাপের পর কাপ শেষ হচ্ছে। নজরুল ইসলাম বললেন আমি তো পত্রিকার কাজ করি, আমাকে এখন উঠতে হবে। তখন বলছেন ওঠো কবি সৈনিক, নবযুগ দৈনিক, এই বলে তিনি উঠে দিলেন। এই হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম আরো বহু সুন্দর সুন্দর হেডলাইন দিয়েছেন নবযুগ পত্রিকায়। তার একটা ছিল নজরুল ইসলাম এবং মুজাফফর আহমদ মিলে এই পত্রিকা চালাতেন, আরো 2-1 জন ছিলেন। যদি তখন আপনারা জানেন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে,
তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য পরাজিত হয়েছে। ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্য দখল করেছে। ব্রিটেন দখল করেছে ফিলিস্তিন, ব্রিটেন দখল করেছে ইরাক এবং বর্তমান জর্ডান, আর ফরাসিরা দখল করেছে লেবানন এবং সিরিয়া, যা যেই আগুন এখনো নেবেনি। সেই সময় ব্রিটিশরা জর্ডানের রাজবংশের সন্তান বাদশাহ ফয়সলকে ইরাকের বাদশাহ নিয়োগ করে, ইরাকের রাজতন্ত্র কায়েম করে। একটু পরে আমি আলোচনায় আসবো আমরা কেন প্রজাতন্ত্র বলি। আমাদের অনেক বিজ্ঞ বন্ধু প্রজাতন্ত্র কথাটা পছন্দ করেন না, কিন্তু যারা রাজতন্ত্রের অত্যাচার বোঝেন না তাদের কাছে প্রজাতন্ত্র অর্থহীন হবে। প্রজাতন্ত্র হচ্ছে রাজতন্ত্র নয়, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। যাকে আগে প্রজা বলা হতো এখন তার শাসন চলবে। সেই জন্য প্রজাতন্ত্রীরা পছন্দ করে নাই। ইরাকে যে পরে বিপ্লব হলো, সাদ্দাম হোসেনদের দল যে বিপ্লব করলো, সেইটার আগে ফয়সালের রাজত্ব ছিল। নজরুল ইসলাম হ্যাট লিখতেন রবীন্দ্রনাথের কবিতার প্যারোডি করে, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা ফয়সুল হে আমার। ফয়সাল করে ফয়সুল করে লিখতেন। এই হচ্ছে নজরুল। এই সেই সময় আবুল মনসুর আহমদের সাথে পরিচয় হয়। বয়সে দেখা যায় হিসাব করলে আবুল মনসুর আহমদ নজরুল ইসলামের 1 বছরের বড়, যদি তাদের দেওয়া জন্মসনগুলো আমরা বিশ্বাস করি। 1899, 1888। আপনারা জানেন একটু একটু আমরা এদিক ওদিক করি, 2 বছর কমাই বাড়াই। ইব্রাহিম খাঁ ছিলেন। ইব্রাহিম খাঁ একটা আত্মজীবনী লিখেছেন, বাতায়ন, আজকাল পাওয়া যায় না। এবং তাদেরই বন্ধু আবুল কালাম শামসুদ্দিন, ইনি ময়মনসিংহের লোক। এরা 3 ময়মনসিংহের 3 দিকপাল ছিলেন। ইব্রাহিম খাঁ 1894-তে জন্ম, আবুল মনসুর আহমদ 1898-তে জন্ম, শামসুদ্দিন আবুল কালামও কাছাকাছি সময়ের। আবুল কালাম শামসুদ্দিন পরে বরিশালের এক লেখক বেরিয়েছিলেন, ওনার নাম আবুল কালাম শামসুদ্দিন ছিল। উনি নাম বদলাই আর শামসুদ্দিন আবুল কালাম করেন। ওই নাম নিয়ে যেন ওই আবুল মনসুর আহমদ নিয়ে যখন ভোটে জেতা যায়, সাহিত্যে কিন্তু আবার ভোটে জেতা যায় না, লোকে জানে কে কোন লেখক। উনি লিখছিলেন কাশ বনের কন্যা। তো আমার বক্তব্য শেষ করব না, কিন্তু ছোট করব এই জন্য যে আপনাদের জন্য প্রশ্ন উত্তরগুলি উত্তর দেওয়া যায়। কেন আপনারা কি শুনতে চান সেটা জানতে পারবো আপনাদের প্রশ্ন আসলে। আমি যে বক্তব্য সেটাতে এখন প্রবেশ করি। এইটুকু বললাম, এটা হচ্ছে কাসুন্দি। এখন মূল আচারে আসি। মূল আচারটা হচ্ছে বাংলাদেশের সংবিধান যখন রচিত হলো সেই সময় আবুল মনসুর আহমদ অনেকগুলো আপত্তি করেছিলেন। সেটা আপনারা দেখতে পাবেন আমার দেখা রাজনীতির 50 বছরের পরবর্তী সংস্করণে তিনি সেটা যোগ করেছেন। এটা আমাদের সকলের জন্য পাঠ্যপুস্তক হতে পারে। সেখানে তিনি কি কি আপত্তিগুলি উত্থাপন করেছিলেন এখন দেখেন সবগুলো গণঅভ্যুত্থানের পরে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। কারণ তখন আমরা আগে পড়েছি, বুঝতে পারি না এটা কেন সমালোচনা। উদাহরণ দেই, এটা বোঝার একটা উদ্বোধে। এইখানে অধ্যাপক ছিলেন আনিসুজ্জামান, বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক এবং অত্যন্ত সুবক্তা, সুলেখক, কোনো সন্দেহ নাই। তাহলে তিনি আবুল মনসুর আহমদের সংবিধান ভাবনা নিয়ে কি সমালোচনা করেছেন সেটা যদি আপনারা পড়েন, তাহলে আবুল মনসুর আহমদের ভাবনাটা ভালো বুঝতে পারবেন। সেই যেমন একটা উদাহরণ দেই, যে আবুল মনসুর আহমদ 1929 সনে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি গঠন করেছেন, তারা আবুল কাসেম ফজলুল হকের সাথে মিলে, মানে একে ফজলুল হকের সাথে মিলে 1936 সনে এটাকে তারা রূপান্তরিত করেন কৃষক প্রজা পার্টি আকারে। প্রথমে এটা প্রতিষ্ঠা করেছিলেন কি জন্য? কৃষকের অধিকার আদায়ের জন্য। অর্থাৎ জমিদারের যে অত্যাচার, জমিদারের কাছারিতে গেলে মুসলমান কৃষকদেরকে নিচুর শ্রেণীর পার্টিতে বসতে দেওয়া হতো। যদি আসন দেওয়া হতো, যারা হিন্দু কৃষক তাদেরকে দেওয়া হতো যদি 1 ফুট উঁচু, মুসলমানদের তা আধা ফুট উঁচু পিড়ি অথবা মাটিতে বসতে হতো। আবুল মনসুর অল্প বয়সে, বয়স 13 বছর, 1911 সনের কথা, তখন তিনি প্রতিবাদ করেছিলেন। যখন মুসলমান কৃষক অনেক বড় 80 বছর বয়স্ক, তাকে ছোট হিন্দু জমিদারের কর্মচারী বলকে তুই তোকারি করতো। আপনারা জানেন ছাত্রদেরকে আপনারা ভালোবেসে শিক্ষকরা তুমি বলেন, আমি কিন্তু বলি না। এর কারণ হচ্ছে আবুল মনসুর আমাদের বই পড়েছি আমি। অর্থাৎ তুই বলার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু এর মধ্যে তোকারির মধ্যে অবজ্ঞাও আছে। উনি বলেন 80 বছর বয়স্ক আমার চাচাকে একজন পিয়ন বলছে তুই, তোরা এদিকে বস। তো উনি বলছেন আমি প্রতিবাদ করে বললাম কে, জমিদারকেও তিনি তুই বলা শুরু করলেন। বলেন আরে এই ছেলে তো বেয়াদব, আমাকে তুই বলে। বলে আপনি যে আমার দাদাকে তুই বলেন? বলে না না, বড়দেরকে ছোটরা কখনো তুই বলে না। বলে আপনার ছোট চাকর যে আমার বড় চাচাকে তুই বললো। এই ছিল আবুল মনসুরের গঠন। তারপরে 1929 সনে তারা বললেন কি প্রজার অধিকার আদায়ের জন্য, বলেন এটা হবে অরাজনৈতিক সংগঠন। আমার ধারণা আপনাদের রাষ্ট্রচিন্তা একটা অরাজনৈতিক সংগঠন, সেই অর্থে নির্দলীয়। আমাদের খারাপ বাঙালিরা বলে অদলীয়।
মানে বাংলায় অ এবং নি কোনটা কোথায় কাজে লাগবে এটা যে বোঝে না তার কোনো কবিত্বের বোধ নাই। এই জন্য কোনো এক বিখ্যাত ইংরেজ কবি বলেছিলেন, কিল হিম ফর হিজ ব্যাড পোয়েট্রি। দয়া করে ভুল ব্যাখ্যা করুন, আমি কাউকে হত্যা করতে বলছি না, কিল দ্য আইডিয়া। মানে অদলীয় নয়, নির্দলীয়। কেন অ লাগবে না, এখানে নি লাগবে সে তর্ক করবো না। তো উনি নির্দলীয় সংগঠন করেছিলেন, নিখিল বঙ্গ মানে প্রজা সমিতি, অল বেঙ্গল প্রজা সমিতি। ইংরেজি তো প্রজা অনুবাদ করে না, প্রজার কে অনুবাদ করবেন? প্রজার অনুবাদ টিনান করলে কেউ অনুবাদ ভাড়া দিয়ে করতে পারে, কারণ শব্দের যে নানা রকম অর্থ হয়। তাহলে 7 বছরের মধ্যে আবুল কাসেম ফজলুল হক তারা সিদ্ধান্ত নিলেন তারা নির্বাচনে দৌড়াবেন, কারণ 1935 সালের ভারত শাসন আইন পাস হয়েছে, নির্বাচনে প্রথম প্রতিযোগিতা হবে। এবং ফজলুল হক সেইটাতে তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন, চিফ মিনিস্টারকে প্রধানমন্ত্রী বলতো তখন, প্রাইম মিনিস্টার। আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে তিনি যোগ দিলেন। কৃষক প্রজা পার্টি করলেন, আমি খুব সংক্ষেপে বলছি, 1944 পর্যন্ত। তারপর আবুল মনসুর আধুনিক বই লেখকদের ভাষায় বিশ্বাসঘাতকতা করলেন। কি করলেন? মুসলিম লীগে যোগ দিলেন। তাহলে আবুল মনসুরের মতো লোক, যিনি কৃষক প্রজা সমিতি, অল বেঙ্গল নিখিল বঙ্গ প্রজা সমিতি থেকে কৃষক প্রজা পার্টি কেপিপি, এটা বাংলাদেশ স্বাধীন হওয়া, পাকিস্তান হওয়ার পরেও এটা ছিল যুক্ত ফ্রন্টের মধ্যে। তারপর তিনি মুসলিম লীগে যোগ দিলেন। তিনি মুসলিম লীগে যোগ দিলেন, ফজলুল হক যোগ না দিয়ে পারে? ফজলুল হক তো মুসলিম লীগে আগেই যোগ দিয়েছে, আপনারা জানেন। লাহোর প্রস্তাব উত্থাপন করানো হয়েছে ফজলুল হককে দিয়ে, ইত্যাদি। এই কাহিনীতে বলছি, এই হচ্ছে বাঙালি মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনের ইতিহাস। অধ্যাপক আনিসুজ্জামান একটা প্রবন্ধ লিখেছেন, আপনারা দেখেন যে বইটা আমি যে সঙ্গে নিয়ে আসছি, এই জন্য আমি যদি না পড়ি আপনারা বিশ্বাস করবেন না আনিসুজ্জামানের মতো লোক এরকম লিখতে পারে। এবং এটা আবার ইমরান মাহবুব সাহেব ভালো করে ছাপিয়েও দিয়েছেন। আল্লাহ তাকে অনেক রাষ্ট্রচিন্তার বরকত দান করুন। আচ্ছা, দেখছি কি উনি বলছেন কি, আবুল মনসুর আহমদ বলছেন বাংলাদেশ যে স্বাধীন হয়েছে 1971 সনে, এটার বীজ বপন করা ছিল 1947 সনে। 1947 সনে আমরা যা চেয়েছিলাম তা পাইনি। আমরা পুরা বাংলাদেশ চেয়েছিলাম এবং আসাম চেয়েছিলাম, কিন্তু ব্রিটিশদের হাতে যেহেতু সভাপতিত্বের ভার ছিল, তারা আম্পায়ার ছিল, তারা দেখেন 1905 সনে যেটা নতুন প্রদেশ ইংরেজরা তৈরি করেছিলেন, বুঝলাম তাদের কূটবুদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজনের যে অজুহাত, সেটা সত্য ধরে নিয়ে বললাম, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ করেছিল, তাদের ঢাকা রাজধানী হয়েছিল। ঢাকা এর আগে 17 শতাব্দীতে মুঘলদের রাজধানী ছিল। এটা 18 শতাব্দীর শুরুতে মুর্শিদ কুলি খান নিয়ে যান মুর্শিদাবাদে, ইংরেজরা তারপরে নিয়ে যান 1772 সনে কলকাতায়, ইত্যাদি। আপনারা সব কাহিনী জানেন। তাই ঢাকায় 1905 সনে আবার রাজধানী আসলো, তার পটভূমি করলো আসামকেও। এইটা পশ্চিমবঙ্গের বন্ধুরা মেনে নিলেন না। তো তারা এটা, এই জন্য তাদের ভাষাটা লক্ষ্য করেন, এর নাম কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। কিন্তু আমরা বাঙালিরা সবকিছু সংক্ষিপ্ত করে বলি বঙ্গভঙ্গ আন্দোলন। আসলে এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, পার্টিশন অফ বেঙ্গল। আচ্ছা, আপনি ক্ষণিকের জন্য পূর্ববঙ্গের চাশমাটা পরে দেখেন তো ঘটনার দিকে। ভাই গিরিশচন্দ্র সেন, যার বাড়ি ছিল নরসিংদী, উনি কিভাবে দেখেছিলেন? উনি বলেন পূর্ব বাংলার দিক থেকে দেখলে মনে হয় এটা মোটেও বঙ্গভঙ্গ নয়, কি এটা নতুন একটি প্রদেশ সৃষ্টি, নতুন একটা রাষ্ট্র সৃষ্টি, যার রাজধানী হবে পূর্ববঙ্গের শহর ঢাকা। এখন নতুন প্রত্নতাত্ত্বিক খনন কার্যের যে ফলাফল পাওয়া যাচ্ছে, খবরে প্রকাশ, ঢাকা শহরের বয়স 400 বছর নয়। আমরা মনে হচ্ছেন ঢাকা বোধহয় 400 বছর আগে তৈরি হয়েছে। এর আগে সোনারগাঁ ছিল, এর আগে সাভার ছিল, রাজা হরিশ্চন্দ্রের রাজধানী, পানাম ছিল আপনার মুঘলদের আগের, মানে ফখরুদ্দিন মোবারকশাহের রাজধানী। তার আগেও ঢাকা যে একটা প্রতিষ্ঠিত শহর ছিল, তার ভিতরে পাওয়া মাটির নিচের তৈজসপত্র, তার কার্বন পরীক্ষা করে দেখা যাচ্ছে, কার্বন 14 পরীক্ষা দেখা যাচ্ছে এর বয়স 2500 বছরের কম নয়। তার মানে এখানে আগেও জনবসতি ছিল। এই বিষয়ে প্রতিযোগিতা করতে পারে ঢাকার সাথে একমাত্র বাংলাদেশের চট্টগ্রাম শহর, মানে প্রাচীনতার দিক থেকে, বুঝতে পারছেন? তাহলে ঢাকা প্রাচীন শহর, চট্টগ্রাম ছিল তখন ইস্ট বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার। এটা ছিল পূর্ববঙ্গ প্রদেশ করার একটা ফল। তো সেটা যখন রোধ হলো, পশ্চিমবঙ্গের দিক থেকে যারা দেখেন তারা এটাকে বঙ্গভঙ্গ বলেন। পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি কেউ দেখেন, এটাকে আমরা বলি পয়েন্ট অফ ভিউ। এই যে আপনাদের প্রেক্ষাপট, প্রেক্ষা মানে দেখা, দেখার পটভূমিতে এটা নতুন দেশ সৃষ্টি হতে পারে। কিন্তু সেটা 6 বছরের আন্দোলনের মাধ্যমে সেটা ইংরেজিতে বলে আনসেটেলড সেটেলড ফ্যাক্ট। আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যার নাম আগে নিয়েছে, তিনি বলেছিলেন উই শ্যাল আনসেটল দি সেটল ফ্যাক্ট। সেটল ফ্যাক্টটাকে বলেছিলেন জর্জ নাথানিয়েল কার্জন, লর্ড কার্জন।
এই কাহিনীটা হচ্ছে পূর্ববঙ্গের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়। আপনি যদি একটা দালান নির্মাণ করতে চান 14 তলা, আপনার তার ফাউন্ডেশন কত দিতে হবে? আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না এটা বোঝার জন্যে। আপনার ডিপার ফাউন্ডেশন না হলে আপনার হায়ার অল্টিটিউড করতে পারবেন না। এখন আনিসুজ্জামান সাহেবের কথা শুনলে আপনাদের মানে ভীম ধরে যাবে। আমি তার লেখা থেকে পড়ছি। উনি বলছেন, অন্যত্র আমি তার এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছি, তার মানে আবুল মনসুর আহমদের। আনিসুজ্জামান থেকে বলছি, আমার বক্তব্যের সার কথা এই, লাহোর প্রস্তাবে মানে 1940 সনে যে লাহোর প্রস্তাব উত্থাপিত করার উদ্যোগ উঠেছিল মানে 23শে মার্চ, সেই কথাটি বলছে, লাহোর প্রস্তাবে যে পূর্ব পাকিস্তানের কল্পনা করা হয়েছিল তার মানচিত্র আর 1971 খ্রিস্টাব্দের মানচিত্র এক নয়। এটা তো স্কুল শিশুও জানে। আনিসুজ্জামান বলছেন, 1947 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত পাকিস্তানে, বিশেষত পূর্ব পাকিস্তানে রাজনৈতিক আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতায় সংগঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের বীজ উক্ত হয়েছিল, রোপণ করা হয়েছিল 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনে, 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবে নয়। পাকিস্তানের অভ্যুদয় নয়, বরং তার বিলয়ের মধ্যেই বাংলাদেশের আবির্ভাব লক্ষ্য করা সমীচীন। উদ্ধৃতি শেষ। আনিসুজ্জামান বলছেন। এখন আপনারা বিচার করেন। আমি তরুণ ছাত্রদের বলছি, আমার বন্ধু আরিফ খানের মতো আমি আপনাদেরকে পুনরাবৃত্তি করাবো না। লেখাপড়া মানে মুখস্থ করা নয়, অথবা অঙ্গীকার করা নয় যেটা আগামীকাল থেকে পালন করবো না। আমরা সকলেই বৈষম্য করবো, ও বলছে বৈষম্য করবো না। তার চেয়ে বরং যেটা ভেবে দেখেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্য মুখস্থ করা নয়, চিন্তা করা। যাহলে 1952 সন থেকেই বাংলাদেশের বীজ উক্ত হয়েছিল, এই কথা বলছেন আনিসুজ্জামান। এবং তিনি সমালোচনা করছেন আবুল মনসুর আহমদকে, যিনি বলছেন নো, বাংলাদেশের এই বীজটা উক্ত হয়েছিল 1940 সালে লাহোর প্রস্তাবে। লাহোর প্রস্তাবে কি ছিল? লাহোর প্রস্তাবে বলা হয়েছে, এই যে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলমান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ অথচ তারা নিপীড়িত, সারা ভারতে তারা সংখ্যালঘু, কিন্তু যে এলাকাগুলিতে তারা সংখ্যাগরিষ্ঠ সেগুলি নিয়ে পৃথক পৃথক রাষ্ট্র গঠন করিতে হইবে। ইংরেজিকে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, স্বাধীন স্বাধীন রাষ্ট্র। বাংলা ভাষায় বহু বচন করার বহু নিয়ম আছে। একটা হচ্ছে পুনরাবৃত্তি, একটু একটু, পৃথক পৃথক। এটাও কিন্তু বাংলায় বহু বচনের নিয়ম। বাংলায় শুধু রাষ্ট্রগুলি বলার দরকার নাই। মোহাম্মদ আলী জিন্নাহ কি করলেন? তিনি তখন কিন্তু কংগ্রেসের, মুসলিম লীগের প্রথম দিকে কংগ্রেসের সদস্য ছিলেন, মুসলিম লীগের সভাপতি দ্বিতীয়বার যখন হলেন তখন একটা শর্ত আদায় করলেন, আমাকে আজীবন প্রেসিডেন্ট করতে হবে এবং সর্বাধিনায়ক করতে হবে। 1934 সনে তিনি ফিরে এলেন, লন্ডনে পালিয়ে গিয়েছিলেন 1929 সনে। ওই নেহেরু রিপোর্টের পর ওই কমিটিতে তিনি বিরক্তি প্রকাশ করে লন্ডনে গিয়ে ওকালতি শুরু করেছিলেন। জিন্নাহ সাহেব যে উকিল হিসেবে খুব ভালো ছিলেন তার বিষয়ে কোনো সন্দেহ নাই, ইংরেজরাও তার কাছে হেরে যেত। তিনি 1934-এ এসে বললেন, এই শর্তে যে আমার কথার প্রতিবাদ কেউ করতে পারবে না, সেই হিসাবে আমি বাংলাদেশে মানে ভারতে আসবো। উনি এলেন। 1948 সনে মৃত্যু পর্যন্ত তিনি সেই সর্বাধিনায়ক ছিলেন। তখন তার সাথে দ্বিমত করতে পারে এমন কেউ ছিল না, এবং ফজলুল হককে পর্যন্ত তিনি মুসলিম লীগ থেকে বের করে দিতে পেরেছিলেন। ফজলুল হক খুব বড় নেতা, সোহরাওয়ার্দী খুব বড় নেতা, বাংলাদেশে জিন্নাহর কাছে কিছু নয় সারা ভারতে। এবং জিন্নাহর একক কর্তৃত্বের সিদ্ধান্ত হলো, জিন্নাহ দুটো কাজ করেছে, আপনারা এটা জানেন, আমি এটা মনে করে দিচ্ছি। জিন্নাহ বাঙালি মুসলমানদের কি ক্ষতি করেছেন? একটা প্রথম ক্ষতি হচ্ছে 1916 সনের লখনৌ চুক্তি। লখনৌ চুক্তির আগে ইংরেজরা ব্যবস্থা করেছিল যে সংখ্যা সাম্য অনুসারে হবে, অর্থাৎ যেখানে যত জনগোষ্ঠী তার তত পার্সেন্ট আপনার পার্লামেন্টারি সিট হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। জিন্নাহ বলছে না, বাঙালি মুসলমানরা যদি শতকরা 55 জন হয় তাহলে তারা তো 55 সিট পাবে বাংলায়। জিন্নাহ বলেন, তোমরা শতকরা 15 ভাগ আত্মত্যাগ করো। কি জন্য? উত্তরপ্রদেশের মুসলমানরা শতকরা মাত্র 14 ভাগ, তোমরা তোমাদের 15 ভাগ দিয়ে দিলে তারা 29 ভাগ হয় সিটের দিক থেকে। উত্তর ভারতের মানে যেটাকে উত্তরপ্রদেশ বলা হতো, এখন বলা হয়, আগে বলা হতো সংযুক্ত প্রদেশ, ইউপি, সেইখানের সংখ্যা বাড়াবার জন্যে বাঙালি মুসলমানদের করালেন। তার বিনিময়ে তিনি কি পাবেন? কংগ্রেস তাকে স্বীকৃতি দেবে, কারণ মুসলিম লীগকে এই পর্যন্ত কংগ্রেস মনে করতে সাম্প্রদায়িক দল, এখন তারা এটাকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেবে। 1916 সনে লখনৌতে পাশাপাশি সম্মেলন হয় নিখিল ভারত মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অথবা ভারতীয় জাতীয় মহাসভা। সেইখানে জিন্নাহকে এই জন্য বলা হয় হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত। তিনি কি দিলেন আর কি নিলেন দেখেন। বাংলার মুসলমানরা দিল 15 ভাগ, যেন তখন বাংলাদেশের হিন্দুরা রাজি হলো, কিন্তু তারাই কংগ্রেসের সর্বাধিনায়ক, যে এইখানে তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। আমি যে এই জিনিসগুলোকে আপনি সাম্প্রদায়িক বলেন আর জাতীয় বলেন, এগুলো ইতিহাসের অকাট্য ঘটনা, যা কেউ অস্বীকার করতে পারবে না।
এগুলো আবুল মনসুর আমাদের লেখা পড়লে জানা যায়, এমন আদার থিংস। তো উনি বারবার বলছেন জিন্না যখন এলেন তারপরে এটা রয়েছে 1947 সালের দেশভাগের সময় একই ঘটনা ঘটেছে, আমি সেটাতে যাচ্ছি না। আবুল মনসুর আমাদের বক্তব্য ছিল যে 1947-এর আগে যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম হয়েছে সেই কাহিনী বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে কখনো কল্পনা করা যায় না। কিন্তু আনিসুজ্জামানদের যে রাষ্ট্রচিন্তা কত রস্য আকৃতির ছিল তার প্রমাণ হচ্ছে এটাই। অথচ লোকে বই লিখে নাম যে সংবিধান ও আনিসুজ্জামান। আজকে আমি আলোচনা করতেছি আবুল মনসুর আহমদ সম্পর্কে, আনিসুজ্জামান সম্পর্কে নয়। তবু বলছি আনিসুজ্জামানের কথাটা আপনাকে বুঝতে হবে, তিনি সংবিধানের বাংলা অনুবাদ করেছেন, শুধু তাই নয়, তিনি কিন্তু সংবিধানের ভাবধারাও নির্মাণে কিছুটা সহায়ক হয়েছেন। যার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনে, 1940-এর তার কোনো সম্পর্ক ছিল না। তো জিন্না সাহেব কি করলেন, 1946 সনে যখন বিপুল বিজয়ী হলো মুসলিম লীগ, 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ কি জিতেছিল এখানে, তার চেয়ে বেশি ভোটে মুসলিম লীগ 1946-এর নির্বাচনে জিতেছিল। এবং জেতার ফলে তখন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে যত মুসলিম সদস্য, মানে মুসলিম লীগ সদস্য সারা ভারতে নির্বাচিত হয়েছিলেন 450-র কাছাকাছি। খুব একটা ঐতিহাসিক মজার তথ্য আছে, বাংলাদেশের 1970-এর নির্বাচনের পরে তখনও দক্ষিণবঙ্গে নির্বাচন হয় না ঝড়ের কারণে। তখন হয়েছে কি, আপনারা দেখবেন যে সমস্ত লোক নির্বাচন হয়েছিলেন তাদের শপথ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে। সেখানে যত সংখ্যক ছিল মুসলিম লীগ লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য সংখ্যা তার কাছাকাছি ছিল। তো সেখানে জিন্না তাদেরকে শপথ নেওয়াইছিলেন। ওইখানে আবুল হাসিম, মানে যাকে সমর্থন করেন আবুল মনসুর আহমদ, তারা প্রস্তাব করেছিলেন এইটা ভবিষ্যতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেটস তৈরি করতে হবে। কিন্তু তাদেরকে পরাজিত করে জিন্নার একক কর্তৃত্বে 1946 সনের মুসলিম লীগ লেজিসলেটর অ্যাসেম্বলি মেম্বার্স লেজিসলেটরসের সম্মেলনে যেটা গৃহীত হয়েছিল সেটা হচ্ছে একটা পাকিস্তান হবে। এই জন্য 1940 সনের লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে, ওখানে পাকিস্তান শব্দই ছিল না, পাকিস্তান প্রস্তাবও ছিল না। এটা 1946 সনে দিল্লিতে মুসলিম লীগের যে নির্বাচিত সংবিধান সভার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার যারা প্রবেশিত হবে তাদের সম্মেলনে, এবং বাংলাদেশের নির্বাচিত সদস্যদের আপত্তিকে উপেক্ষা করে জিন্নার কর্তৃত্বের বলে। সেটা বাদ দিয়ে আপনি কি করে 1971 সনে বাংলাদেশের অভ্যুদয়কে চিন্তা করবেন? আনিসুজ্জামান সাহেব এটাই বলেছেন। যাও, সংবিধান প্রণয়নের পরে কি কি ত্রুটি হয়েছে আমি এটা বলেই আমার একটু থামবো। আবুল মনসুরের চিন্তার উদাহরণ হিসেবে বলছি, আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের যে অধ্যায়ের নাম হচ্ছে, এটা দ্বিতীয় অধ্যায়ে রয়েছেন উপাধ্যায় 8, শেষ অধ্যায়ের মধ্যে সংবিধান রচনা। সেখানে তিনি কয়েকটা মজার কথা বলেছেন, এটা আমি বলি। লোকে কিভাবে বেইমানি করে সেটা বলছি। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন না, বাংলাদেশের এই যে বললেন আরিফ খান আমাদের মুখস্থ করালেন সংবিধানের 3টা ভাগ থাকে। বাংলাদেশের যে সংবিধানটা আছে তাতে 3টা নয় 11টা ভাগ আছে সরকারি ভাষায়। প্রথম 3টা ভাগকে বলা হচ্ছে, উনি এক ভাগ বলেছেন সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার। এই 3টাকে যদি এক ভাগ ধরি, এটা নিয়ে সব আলোচনা হয়েছে, তো আমিও সেটাই পুনরাবৃত্তি করি। সেখানে কিন্তু অনেক গণ্ডগোলের বীজ সংরূপিত আছে। সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের 72-এর সংবিধানে তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে, সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে বলছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যেমন ধরেন শিক্ষা একটি অধিকার, স্বাস্থ্য একটি অধিকার, এগুলি কিন্তু আপনি দাবি করার জন্য কোর্টে যেতে পারবেন না, কারণ এগুলি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে। বলা হয়েছে এগুলি আদালতে দাবি করা যাবে না, এগুলি জুডিশিয়ালি এনফোর্সেবল নয়। অথচ 1966 সনে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করার জন্য 2টি কোভনেন্ট রচনা করে। একটা নাম হচ্ছে কোভনেন্ট, ইন্টারন্যাশনাল কোভনেন্ট, মানে আন্তর্জাতিক চুক্তি, কোভনেন্টের সহজ অনুবাদ হচ্ছে চুক্তি, অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক এবং রাজনৈতিক অধিকার। আর দ্বিতীয়টার নাম একই বছরে পাশ হয়, ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার। তার মানে ওই কোভনেন্টে যারা স্বাক্ষর করবে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে। পাকিস্তান করেছিল, বাংলাদেশ দেয়ারফর করেছে, সুতরাং এটা জুডিশিয়ালি এনফোর্সেবল। কিন্তু বাংলাদেশের সংবিধান সেটাকে নাকচ করে দিয়েছে। এখন যদি মামলা হয় তাহলে এটা কোনটা টিকবে? আন্তর্জাতিক বিধানে যেটা বাংলাদেশ সদস্য হয়েছে সেটাকে বাংলাদেশ যদি বাতিল না করে তাহলে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে, এখানে সংবিধানকে ওভাররাইট করা যাবে। কিন্তু বাংলাদেশে এটা করার কারো সাহস নাই। যেমন শিক্ষা একটা অধিকার বলছি, তাহলে শিক্ষা অধিকার হলে আমাকে পয়সা দিয়ে তো আমি শিক্ষা কিনবো না,
শিক্ষা তো পণ্য নয়। আরো প্রশ্ন আছে, কত বছর শিক্ষা অধিকার? আমি এই প্রশ্নে যাচ্ছি না, আমাদের সংবিধানের মূল ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি। আরিফ খান সাহেবের বক্তৃতা আমি পত্রিকায় পড়েছি, সেখানে লিখছেন ৭২-এর সংবিধানের সমালোচক যত বেশি, মানে প্রশংসাকারী তত বেশি নয়। আমি যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করব, যেখানে নিন্দা করার দরকার। ৭২ সংবিধানের সবচেয়ে বড় মিথ্যাটা কি সেটাই বলছি। তার প্রিয়াম্বলের মধ্যে কোথাও লেখে নাই যে আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯৭১-এর ১০ এপ্রিলের যে ঘোষণা, সেটা যদি প্রিয়াম্বলে দেওয়া হয় তাহলে বলা হবে ৩টা লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছি। বাংলাদেশের জনগণের মধ্যে আমরা সমতা বিধান করব, সাম্য প্রতিষ্ঠা করব, বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা সর্বদা সমুন্নত রাখবো, এবং বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ সমুন্নত রাখবো, প্রতিষ্ঠা করব, কায়েম করব। এইটাকে পাশ কাটিয়ে তারা বললেন কি, তারা অদ্ভুত কতগুলি জিনিস বললেন। সেগুলি কি? বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হবে ৪টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এগুলো সব অনুবাদ, কিন্তু অন্য কোনো ডকুমেন্টে নাই। কোন ডকুমেন্টে নাই? আওয়ামী লীগের ৬ দফা দেখেন, তাতে এই কথা নাই, কারণ আওয়ামী লীগের ৬ দফা তো পাকিস্তানের পরিপ্রেক্ষিতে রচিত। ছাত্র সমাজের যে ১১ দফা, যেটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে দাবি করা হয়েছে, ৬ দফা বা ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে জয়ী করুন, সেখানেও কিন্তু শুধু লেখা আছে পাট প্রবৃত্তি প্রধান শিল্প জাতীয়করণ করিতে হইবে। সমস্তটা লেখা সাহস পায় নাই। এখানে কোথাও বাঙালি জাতীয়তাবাদ পাবেন না। আওয়ামী লীগের সেই ডকুমেন্টের শেষে নির্বাচনে সব জায়গায় আবুল মনসুর এটা ছাপিয়ে দিয়েছেন, তার বইতে দেখেন, সেখানে তো জয় বাংলার পরে জয় পাকিস্তান লেখা আছে। ১৯৭১-এর ৭ই মার্চের বিখ্যাত বক্তৃতা শেখ সাহেব জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে। সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী মর্যাদার মতো যোগ্য লোক, মুক্তিবাহিনীর উপ অধিনায়ক, সর্বাধিনায়ক আবুল কাশেম খন্দকার, বোধ হয় একে খন্দকার, আব্দুল করিম খন্দকার, উনি যে বইতে এটা লিখেছিলেন সেই বই বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এই বইটার মানে শেখ হাসিনা খেয়াল করে নাই, এটা বাতিল করে নাই। এখানে মধ্যে এটা আছে। আচ্ছা, আমরা কি করেছি তাহলে? আবুল মনসুরের কাছ থেকে আমরা জিনিসটা একটু দেই। এই যে কি করেছিলেন আবুল মনসুর বলছেন, কিন্তু আওয়ামী নেতারা সংবিধান রচনায় জওহরলাল নেতৃত্বের কংগ্রেসের অনুসরণ না করিয়া চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বের মুসলিম লীগকে অনুসরণ করিয়াছেন। কি করলেন? এটা করিয়া আওয়ামী লীগ নেতৃত্ব ১৯৭২ সনে সংবিধানের প্রস্তাবনায় মুসলিম লীগের মতোই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। আবুল মনসুরের এই বই প্রকাশিত হওয়ার পরেও তো এখন প্রায় ৪৫ বছর পার হয়েছে এই সংস্করণের পর, কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা এটা প্রতিবাদ করতে পারেন নাই, কোনো আওয়ামী বুদ্ধিজীবী, এমনকি আনিসুজ্জামান যিনি এত কথা লিখছেন তিনি এটা প্রতিবাদ করতে পারেন নাই। যেমন পাকিস্তানের ২টি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে, ১৯৫৬ এবং ১৯৬২। এখন অনেকে বলছেন বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক বলবো কিনা। পাকিস্তান তো সেকেন্ড রিপাবলিক বলেছে, কাজে এটা বড় ব্যাপার নয়। একই ফ্রান্স এখন 5টা রিপাবলিক করেছে বিপ্লবের পর থেকেই। কাজে এইগুলি হচ্ছে জুজু, জনগণকে ভয় দেখানো। বাংলাদেশের বলছেন পাকিস্তানের ২টি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে, উদ্ধৃতি সংবিধানে লেখা আছে পাকিস্তানে এটা ১৯৫৬-তেও ১৯৬২-তেও। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র করিতে চাহিয়াছিলেন। উদ্ধৃতি শেষ। আবুল মনসুর আহমদ বলছেন কথাটা সত্য নয়। কায়েদে আজম তাঁর গণপরিষদ উদ্বোধনী ভাষণে সুস্পষ্ট ভাষায় বলিয়াছেন, উদ্ধৃতি, রাষ্ট্রীয় ব্যাপারের সহিত ধর্মের কোনো সম্পর্ক নাই। উদ্ধৃতি শেষ। পাকিস্তানের সংবিধান রচয়িতারা নিজেদের উদ্ধৃতি দিয়ে বলছি ইসলামী রাষ্ট্র, উদ্ধৃতি শেষ, করিতে চাহিয়াছিলেন বলিয়াই যুক্তি হিসেবে কায়েদে আজমের নামে ওই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। আর তাদের উচিত ছিল কি বলা, কায়েদে আজম যাহা বলেছিলেন তা সঠিক নয়, আমরা মানি না, আমরা এটাকে ইসলামী রাষ্ট্র করিতে চাই। তা না করে তারা যে ভুল এবং মিথ্যা রাষ্ট্র নিলেন, এটা কি ইসলাম সম্মত হলো? এটা জিজ্ঞাসা। আজ আওয়ামী লীগ একই কাজ করেছে ১৯৭২-এ। আমি আবার আবুল মনসুর আহমদের লেখা থেকে পড়ে শোনাচ্ছি। আমাদের সংবিধান রচয়িতারাও ১৯৭২ সনে তাই করিয়াছেন। প্রস্তাবনায় তারাও বলিয়াছেন, উদ্ধৃতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। আবুল মনসুর বলছেন তথ্য হিসাবে কথাটা ঠিক না। এটা উনি ছিলেন প্রবীণ স্টেটসম্যান, তখন তার বয়স ৭০-এর কোঠায়,
ওনার পক্ষে বলা সম্ভব ছিল, আমরা পড়লে আমাকে এখানে আর বক্তৃতা আসতে দিতে হতো না। বুঝছেন উনি কি বলছেন, আর একটু শুনেন। কি ছিল তাহলে? আওয়ামী লীগের 6 দফা ও সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটির 11 দফার দাবিতেই আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয়। এইসব দফার কোনোটিতেই ওইসব আদর্শের উল্লেখ ছিল না। ওই 2টি দফা ছাড়া আওয়ামী লীগের একটি ম্যানিফেস্টো ছিল, তাতে ওসব আদর্শের উল্লেখ নাই। বরঞ্চ ওই ম্যানিফেস্টোতে ব্যাংক, ইন্স্যুরেন্স, পাট ব্যবসা ও ভারী শিল্পকে জাতীয়করণের দাবি ছিল। ওই দফা ম্যানিফেস্টো লইয়াই আওয়ামী লীগ 70 সালের নির্বাচন লড়িয়াছিল এবং জিতিয়াছিল। এরপর মুক্তি সংগ্রামের আগে বা মুক্তি সংগ্রামের সময়ে জনগণ, মুক্তিযোদ্ধা ও শহীদদের পক্ষ হইতে আর কোনো দফা বা ম্যানিফেস্টো বাহির করার দরকার বা আবশ্যক ছিল না। আমাদের সংবিধান রচয়িতারা নিজেদের ওই মহান আদর্শকে সংবিধানভুক্ত করিবার ইচ্ছা করিয়াছিলেন, তাই জনগণ ও মুক্তিযোদ্ধাদের নামে ওই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন। এখানে আবুল মনসুর আমাদের একটু মৃদু সমালোচনা না করলেই নয়। আমার অবাক লাগে, আবুল মনসুর আহমদ খেয়াল করেন নাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যকে মুক্তিযুদ্ধের শুরুতেই আমাদের এই মুক্তি সংগ্রামের মহান আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বুড়ো মানুষের ওনার দৃষ্টি এড়িয়ে গেছে এটা। তারপরে বলছি, রাজনৈতিক নেতারা নিজেদের মতাদর্শকে জনগণের মত বা ইচ্ছা বলিয়া চালাইয়াছেন বহুবার, বহু দেশে। সবসময় যে খারাপ হয়েছে তা নয়, আবার সবসময় তা ভালো হয় নাই। পাকিস্তানের সংবিধানের বেলায় ইসলাম ও বাংলাদেশের সংবিধানের বেলায় সমাজতন্ত্র, জাতীয়তা এবং ধর্মনিরপেক্ষতাও তেমন অনাবশ্যকভাবে উল্লিখিত হইয়া আমাদের অনিষ্ট করিয়াছে। আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি হইয়াছে। এইসব জটিলতার গিরোখলিতে আমাদের রাষ্ট্রনায়কদের অনেক ব্যাগ পাইতে হইবে। আমাদের ভবিষ্যতে বলতে হবে রাষ্ট্রনায়ক নায়িকাদের, তাই না? উনি তখন কোনো নারী কল্পনা করেন নাই, তাই শুধু নায়ক লিখেছেন। আচ্ছা, এবার শেষ করি আমি। পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়াছিলাম, এখানেও একটা ফুটনোট আকারে আরিফ খানের উপর মন্তব্য আছে। আমাদের অনেকে বলে এটাকে সংবিধান বলা ঠিক হবে না। সংবিধানটা সংস্কৃত শব্দ, যেটা বাংলা ভাষায় আমরা সাদরে না হোক অনাদরে গ্রহণ করেছি, কিন্তু গ্রহণ তো করেছি। অনেক সময় হয় না, মা বাবার ইচ্ছায় বিয়ে হয়ে যায়, তো সবার সামনে বিয়ে ভাঙতে হবে কোনো কথা নাই। তা এটা যদি বউ ভালো হয় আপনি বিয়েতে থাকতে পারবেন। কিন্তু উনি বলছেন, পাকিস্তানের শাসনতান্ত্রিক সংবিধান রচনার সময় আমি বলিয়াছিলাম, উদ্ধৃতি, পাকিস্তানে ইসলাম রক্ষার চেষ্টা না করিয়া গণতন্ত্র রক্ষার ব্যবস্থা করুন। গণতন্ত্রই ধর্মের গ্যারান্টি। আমাদের বন্ধুদের এখন এটা ভাববার অবকাশ আছে, কারণ আমরা অনেক সময় মনে করি, আমি এখন শেষ করব বক্তৃতা কেন, বাংলাদেশের সংবিধান রচয়িতাকেও আমি বলিয়াছিলাম, ওনার কাছে ড্রাফট পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, যে আপনার মন্তব্য যা যা সংশোধন বলেন আমি তা করব। কিন্তু শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল 100 ভাগ, একটা কথা উনি রাখেন নাই। 100 ভাগ কথা রাখার দিয়ে তিনি 0 ভাগ রেখেছিলেন। উনি বলছিলেন, আবুল মনসুর আহমদের উদ্ধৃতি, বাংলাদেশে সমাজবাদের কোনো বিপদ নাই, যত বিপদ গণতন্ত্রের। গণতন্ত্রকে রোগমুক্ত করুন, সমাজবাদ আপনি সুস্থ হইয়া উঠিবে। তারপরে বলছেন, পাকিস্তানের নেতাদের মতোই আমাদের নেতারাও এই বৃদ্ধের বচন শোনেন নাই। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় পাকিস্তানের নেতারা তার অনিষ্ট করিয়াছেন। আমাদের নেতারা সমাজতন্ত্রকে রাজনৈতিক হাতিয়ার করিবার চেষ্টায় আমাদের রাষ্ট্রের তেমন কোনো অনিষ্ট না করিয়া বসেন, সেটাই আমার দুশ্চিন্তা। এটা উনি লিখতেছেন 1973 সনে। আমাদের নেতৃবৃন্দ ও তরুণদের মধ্যে এক শক্তিশালী গোষ্ঠী আছেন যারা মনে করেন গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলিতে পারে না। পাকিস্তানের চিন্তা নায়কদের মধ্যে একটি শক্তিশালী গোষ্ঠী ছিলেন যারা বলিতেন ইসলাম ও গণতন্ত্র একসঙ্গে চলিতে পারে না। বাংলাদেশের কোন কোন নেতা প্রকাশ্যভাবে ঘোষণা করিয়াছেন, যদি গণতন্ত্র ও সমাজতন্ত্র একসাথে চলিতে নাই পারে, তবে আমরা গণতন্ত্র ছাড়িয়া সমাজতন্ত্র ধরিব। এইটাই শেখ মুজিব করেছিলেন বাকশাল নামে। এই জন্য অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী, শেখ মুজিব নন। আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে। শেখ হাসিনার স্বৈরাচার শেখ মুজিবের শাসনকালে ছিল কিনা পরীক্ষা করে দেখেন। আপনাদের শপথ করেছেন সংবিধান কে কে ছুঁয়ে দেখেছেন। আমি আপনাদের শপথ করাবো না, বলবো যে আবুল মনসুর আহমদের বইটা একটু ছুঁয়ে দেখবেন, তাতে আপনি অনেক তথ্য পাবেন। হ্যাঁ, আবুল মনসুর আহমদের সাথে আমরা দ্বিমত করতে পারি, তার সব কথা একমত হওয়ার দরকার নাই। আপনারা প্রশ্ন করবেন। আমি শেষ কথা এটাই বলি,
বাংলাদেশের সংবিধান যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে বদরুদ্দিন উমরের কথায়, সেইটাতে 7 নম্বর ধারা লেখা আছে যে বাংলাদেশের জনগণের সকল ক্ষমতার উৎস জনসাধারণ। আমি আপনাদের চিন্তা করার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি। হাতিয়ার বলতে পারেন, এটা ছুরি মারলে আমিও মারা যেতে পারি। আমরা যে বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এর মধ্যে একটা জোচ্চুরি আছে। ক্ষমতার উৎস জনগণ হবে কেন? মানে বলা হচ্ছে আমরা পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছি অথবা নির্বাচিত হইনি, নির্বাচিত হয়েছি বলে আমরা ঘোষণা করেছি, সুতরাং আমরা সকল ক্ষমতা প্রয়োগ করব, কিন্তু উৎস জনগণ। কিন্তু যদি এর অর্থ এই করেন সকল ক্ষমতার মালিক জনগণ অথবা জনগণই সকল ক্ষমতা একমাত্র দণ্ডধর, তাহলে কিন্তু আর প্রতিনিধিত্বশীল গণতন্ত্র আসে না। আপনারা বড় বড় দার্শনিকদের লেখা পড়েন, একজনের নাম বলি, আমাকে বক্তৃতা দিয়ে দিলে লোকে মনে করেন কয়জনের উদ্ধৃতি যে না দেয় কোনো ঠিক নাই, আমি আজকে বেশি উদ্ধৃতি দেবো না। একজনের উদ্ধৃতি, তার নাম হলো জাক রুসো। উনি বলছেন সার্বভৌমত্ব জিনিসটাকে ভাগ করা যায় না এবং সার্বভৌমত্ব জিনিসটা আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না। বলছে সভরেন্টি ইজ ইনডিভিজিবল অ্যান্ড সভরেন্টি মানে ভাগ করা যাবে না, ইজ আনরিপ্রেজেন্টেবল। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা আমরা জন স্টুয়ার্ট মিলের বই পড়েছি, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, রুসোর মতে এটা গণতন্ত্রের উপর চরম ফাঁকি অন্যায়। এটাই হচ্ছে বাকশালের মূল মন্ত্র। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয়, কারণ জনগণ সব সময় নিজের ক্ষমতা নিজের হাতে রাখেন। উদাহরণ দিয়ে বলি, পাওয়ার অফ অ্যাটর্নি বলে একটা কথা আছে না? আপনি বিদেশে থাকেন, টাকা পাঠিয়েছেন আপনার আত্মীয়ের কাছে, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, আপনার হয়ে তিনি সম্পত্তির দেখাশোনা করবেন, কিন্তু আপনি যে কোনো সময় এটা প্রত্যাহার করে নিতে পারেন। পাওয়ার অফ অ্যাটর্নির মালিক তো সম্পত্তির মালিক হয়ে যায় না, তিনি পরিচালক মাত্র। সরকার হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া একটা শক্তি। সে যে কোনো সময় দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে সেটা কেড়ে নিতে হবে। তাহলে আমাদের ওই সাত দ্বারা হতে পারে সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতা জনগণের, এর যোগ করতে হবে। অর্থাৎ সে সব সময় এটা সংরক্ষণ করে। যেমন বইতে যে লেখা থাকে কপিরাইট, সকল এই গ্রন্থের লেখক কর্তৃক সকল সত্য সংরক্ষিত, আমরা জনগণ কর্তৃক সকল ক্ষমতা সংরক্ষিত। তবে সাময়িকভাবে তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন, যার নাম সরকার। সে যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দায়িত্ব পালনে অসমর্থ হয় অথবা দায়িত্ব পালনে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে সরিয়ে দেওয়ার অধিকার যে কোনো মুহূর্তে রাখে। আপনি সরিয়ে দেওয়ার জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা যখন করতে হয় তখন তা করব, যখন নির্বাচনই আর না থাকে তখন যে কোনো মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া যায়। এই যে হচ্ছে অভ্যুত্থানের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তোলে। হ্যাঁ, অভ্যুত্থানের বড় ক্ষমতা হচ্ছে জনগণকে একত্রিত হতে হবে, নাহলে আপনি অভ্যুত্থান করতে পারেন। যে কোনো অ্যাডভেঞ্চারাস লোক, 3 জন ডাকাত এসে একটা বন্দুক ধরে বলে কি আপনি ক্ষমতা থেকে নেমে যান, সেটা নয়। গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে জনগণের সম্মিলিত ক্ষমতার বহিঃপ্রকাশ সরাসরি। এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপ্রেশন। রুসো যে কথা বলেছিলেন, সভরেন্টি ইজ ইনডিভিজিবল অ্যান্ড নট রিপ্রেজেন্টেবল। কাজে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটা ব্রিটিশ ডেমোক্রেসি, এটা রাজতান্ত্রিক ডেমোক্রেসি। যারা রাজতন্ত্র মানে, জন স্টুয়ার্ট মিল কি রাজতন্ত্র উত্যাগ করতে বলেছিলেন? বলেন নাই তো। রাজতন্ত্র বজায় রেখে রাজার সাথে আপোষ করে ইংল্যান্ডের প্রজাতন্ত্র, এটাকে প্রজাতন্ত্র বলা যায় না, রাজতন্ত্রের মধ্যে পার্লামেন্ট তন্ত্র করেছেন। সেটা সপ্তদশ শতাব্দীর শেষে 1688-89 সনে, যেটাকে তারা গ্লোরিয়াস রেভলিউশন বলে, সেটা অনুসরণ করতে আমরা বাধ্য নই। এখন আমি আমার শেষ কথায় বলি, শেখ হাসিনার আমলে 7 দ্বারা একটা সংশোধনী করা হয়েছে। যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্য। তিনি ভারতে থাকুন, তিনি আমেরিকায় থাকুন, তিনি বাংলাদেশে ফিরে আসুন, নৈতিকভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এটা কার্যকর করতে পারবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। কেন মৃত্যু হয়েছে? কারণ তিনি বলছেন যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্য হয়। তিনি কি বৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন? অর্থাৎ এখন মনে করেন মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আমি শেষ কথা বলি। আমরা বলি মানবাধিকার লঙ্ঘন কি? আপনি যদি কাউকে গুম করেন, খুন করেন, ক্রস ফায়ারে মারেন, কাউকে গান ফাইটে মারেন এবং কাউকে আয়না করে বন্দি করে রাখেন এবং তাকে নির্যাতন করেন, যেটাকে বলা যেতে পারে ইংরেজি টর্চার শব্দের বাংলা কি করব, পাশবিক নির্যাতন ছাড়া তো শুধু নির্যাতন বলে যথেষ্ট হয় না, তাহলে সেইটা কি মানবাধিকার লঙ্ঘন। কিন্তু কাউ যদি আপনি বয়কট করে, অবরোধ করে, স্যাংশন দিয়ে, যেমন কিউবার বিরুদ্ধে আমেরিকা করেছে, সাদ্দাম হোসেনের সময়কালীন ইরাকের বিরুদ্ধে করেছে, যে তার আক্ষরিক করতে লক্ষ লক্ষ শিশু
ওষুধের অভাবে, পুষ্টির অভাবে মারা গিয়েছে। সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? যে বর্তমান জাতিসংঘের সর্বাধিক নায়কেরা যে সমস্ত ঘটনা প্রকাশ করেছেন, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস অথবা এই কোপনেট, এগুলিতে এর কোনো বিধান নাই। এটা মানবাধিকার লঙ্ঘন বিবেচিত হবে না। অথবা এখন যে আমরা বিদেশি পুঁজিকে দেশে অবাধ প্রবেশের জন্য এবং অবাধ দেশকে ত্যাগ করে চলে যাওয়ার জন্য যে নতুন আইন করেছি, যেটার নাম কি গ্লোবালাইজেশন, ওপেন মার্কেট অপারেশন, এই যেমন 1997 সনে দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড সহ যত বিদেশি পুঁজি ওদের দরকার নাই। যেমন কোরিয়াতে তখন সঞ্চয়ের হার, অর্থনীতিবিদরা জানেন, শতকরা 15% বা শতকরা 12% যদি আপনার বার্ষিক উপার্জনকে আপনি সঞ্চয় করেন, এটা অর্থনৈতিক উদ্যোগীদের রাষ্ট্রর ভাষা টেক অফের যুগে 12.5% হয়। কিন্তু কোরিয়াতে সঞ্চয়ের হার ছিল তখন শতকরা 30। তার মানে তার কোনো বিদেশি পুঁজির দরকার ছিল না। আমেরিকানরা তবু সেখানে প্রবেশ করেছে, প্রবেশ করে সেখানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বুম হয়েছে। কিন্তু পরে যখন ওদের ওইখানে টান করেছে, সব পুঁজি চলে গেছে এখানে, আক্ষরিক করতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। এদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার কোনো বিচার নাই। আমি এই জন্য বলছি, শেখ হাসিনা কিভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটা হয়তো আপনি বলবেন প্রচলিত কায়দায়, তিনি একটা বন্দুক ধরে প্রেসিডেন্টকে বলেন নাই যে আপনি চলে যান। কিন্তু তিনি যা করেছেন সেটা একই জিনিস, ওই মানবাধিকার লঙ্ঘন। শিশুকে হত্যা করা স্যাংশন দিয়ে, সেটা যেরকম মানবাধিকার লঙ্ঘন, এবং গুম খুন করা আবু গারায়েব কারাবারে ব্রিটিশ আর্মি, ফ্রেঞ্চ আর্মি, শুধু আমেরিকানরা নয়, উলঙ্গ করে বন্দীদেরকে পিটিয়েছে। 600-র মতো আফগান তালেবান যোদ্ধাকে গুয়ান্তানামো বেতে গিয়া পিটিয়ে হত্যা করেছে। মানে প্রায় তাদের মানবিকভাবে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলি আমরা। কিন্তু লক্ষ লক্ষ লোকে যে না খেয়ে মেরেছে, এটাকে মানবাধিকার লঙ্ঘন করার মতো ক্ষমতা আমাদের থিওরির মধ্যে নাই। কাজে আমাদের থিওরির দিকেও আবার তাকাতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যদি সেই থিওরির দিকে না তাকান, কে তাকাবে? এটা কি সাংবাদিকদের কাজ? আমি বলছি কিছু মনে করবেন না আপনারা। সাংবাদিকরা যদি কুকুর হন, আমরা হলাম গাধা। সাংবাদিকরা আমরা যা যা ভার বহন করি সেটাই চিৎকার করে বলেন। অতএব দয়া করুন, আসুন আমরা আরো বড় বড় গাধা হই। ধন্যবাদ।